221 বেকার স্ট্রিট। বাইরে ঘন কুয়াশা আর ভেতরে এক অস্থির নিস্তব্ধতা। ডক্টর ওয়াটসন দেখছেন শার্লক হোমসকে, যার তীক্ষ্ণ মস্তিষ্ক কোনো রহস্যের অভাবে আজ ক্লান্ত বিষণ্ণ। কিন্তু এই একঘেয়েমি ভাঙতে বেশি সময় লাগলো না। দরজায় কড়া নাড়লেন এক তরুণী, মিস মেরি মর্স্টন। তার হাতে একটি বেনামি চিঠি আর পকেটে 6টি মহামূল্যবান মুক্ত। 10 বছর আগে নিখোঁজ হওয়া তার বাবার কোনো হদিশ কি মিলবে আজ? চিঠিতে লেখা আছে, আপনি একজন অন্যায়ের শিকার, কিন্তু সেই অন্যায়টা ঠিক কি? গন্তব্য লাইসিয়াম থিয়েটারের অন্ধকার চত্বর। যাওয়ার আগে হোমসের হাতে এলো এক পুরনো হলদেটে কাগজ। সেখানে একটা মানচিত্রের নিচে অদ্ভুতভাবে লেখা 4টি নাম, দ্য সাইন অফ 4। শুরু হলো এক অজানা সফর। ঘোড়ার গাড়ির খটখট শব্দে মিশে আছে এক চাপা আতঙ্ক। কে থার্টিয়াস সোল্টো, আর কেনই বা তিনি ডেকে পাঠালেন মেরিকে? রহস্যের চাল বুনতে শুরু করেছে লন্ডনের অন্ধকার অলিগলিতে। কিন্তু মনে রাখবেন, এখানে প্রত্যেকটি পদক্ষেপে লুকিয়ে আছে এক অজানা বিপদ। আপনি কি তৈরি সেই সত্যের মুখোমুখি হতে? ইশলায় ওয়ার্ল্ড ক্লাসিক পরিবেশিত স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট শার্লক হোমসের দ্বিতীয় উপন্যাস দ্য সাইন অফ 4 এর দ্বিতীয় পর্ব শুরু করছি। ভারতীয় ভৃতের পিছন পিছন ঢুকলাম একটা টানা লম্বা গলিপথে। আলো খুব কম, অত্যন্ত নোংরা, আসবাবপত্র যাচ্ছে তাই। ডান দিকে একটা দরজা ঠেলে খুলে দিতেই এক ঝলক হলদে আলো আছড়ে পড়লো আমাদের ওপর। আলোক বন্যার মাঝে দাঁড়িয়ে ছোটোখাটো চেহারার এক পুরুষ, মাথাটি অত্যন্ত উঁচু, কিনারা ঘিরে গুচ্ছ গুচ্ছ লাল চুল, শিশোদেশ কেশিন চকচকে। ঝাউ গাছের মাথা ছাড়িয়ে যেন উঁচু হয়ে রয়েছে পাহাড়ের চূড়ো, দুহাত ঘষে এবং সারা শরীরটাকে ঘন ঘন নাচিয়ে ঝকিয়ে কখনো হেসে কুটি করে এক লহমার জন্য সুস্থ হতে পারছিল না লোকটি। সব কিছুই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রকৃতির খেয়ালে তার ঠোঁটজোড়া পেনুলামের মতো দুলন্ত এবং দুসারি দাঁতও বেখাপ্পাভাবে উঁচু নিচু এবং হলদেটে নোংরা। দাঁতার ঠোঁটে এহেন ছিঁড়ি ঢাকবার প্রয়াসে মাঝে মাঝে হস্তচালনা করছে মুখের নিচের দিকে। যাচ্ছে তাই ওই টাক সত্ত্বেও লোকটার চেহারায় কিন্তু যৌবনের ছাপ। প্রকৃতপক্ষে বয়স তার 30ও ছাড়ায়নি। তীক্ষ্ণ শুরু বাঁশের মতো গলায় বলল সে, আসুন মিস মোস্টন, আপনার খানসামার ঘরেই আসুন। জেন্টলম্যান আসুন আপনাদের ভৃত্যের ঘরে। এই আমার সাধের ঘর, ছোট্ট কিন্তু সাজিয়েছি আমার মনের মতো করে। দক্ষিণ লন্ডনের ধুধু মরুভূমির মাঝে এক টুকরো মরুদ্যান বলতে পারেন। ঘরের চেহারা দেখে চমৎকৃত হয়েছিল আমরা প্রত্যেকেই। প্রথম সিনের হেরি যদি তামার সেটিংয়ে থাকে, তাহলে তা যেমন বেমানান শ্রীহীন এই ভবনের ঘরখানিগুলো তেমনি খাপছাড়া। অত্যন্ত দামি আর অত্যন্ত চকমকে পর্দার পর পর্দা ঝুলছে দেওয়ালে দেওয়ালে। মাঝে মাঝে ফাঁক দিয়ে উকি দিচ্ছে খান কয়েক অত্যন্ত দামি ফেমে বাঁধানো তৈলচিত্র এবং প্রাচ্য ফুলদানি। কার্পেটটায় তৈলস্ফটিক হলুদ আর কালো রঙের একরকম নরম আর পুরু, যে মোলায়েমভাবে পা তুলিয়ে যায় নিচে, যেন পা পড়ছে শৈবাল স্তরে। এহেন গালচের উপর পাতা দুটো প্রকাণ্ড সমুন্ড বাগের চাল, প্রাচ্য বিলাসিতার চূড়ান্ত নিদর্শন। এক কোণে মাদুর উপর রাখা বিশাল কোটাও এই বিলাসিতার একটি অঙ্গ। প্রায় অদৃশ্য সোনার সুতো থেকে ঘরের ঠিক মাঝখানে ঝুলছে একটা রূপোর পায়রা। আসলে এটা লক্ষ্য পায়রার আকারে তৈরি। সলতে জ্বলছে, তেল পুড়ছে এবং ভারী মিষ্টি অতীব হালকা একটা প্রাণ মাতানো সুবাসে মম করছে ঘরের বাতাস। সমগ্র শরীর ঝাঁকিয়ে হেসে ক্ষুদে লোকটা বলল, আমার নাম থার্টিয়াস সল্টো। আপনি নিশ্চয় মিস মর্স্টন। আর এই ভদ্রলোক দুজন? আমি শার্লক হোমস, আর উনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। ডাক্তার, স্টেথোস্কোপ আছে? একটা অনুরোধ করতে পারি? হৃৎপিণ্ডের মেডিকেল ডাটা নিয়ে বড় দুশ্চিন্তা আছে আমার। দয়া করে যদি একটু দেখে দেন। অ্যাওয়ার্টিকের ওপর ভরসা আছে, নেই কেবল এই মেডিকেলের ওপর। আপনার মতামত পেলে ভরতে যেতাম। অনুরোধ লাগলাম। কান পেতে হৃৎপিণ্ডের বাজনা শুনলাম। গোলমাল কোথাও দেখলাম না, ভয় ছাড়া। সাংঘাতিক ভয় পেয়েছে লোকটা।
আপাদমস্তক কাঁপছে, ঠকঠক করে। বললাম, ঠিকই আছে মনে হচ্ছে, ভয়ের কারণ নেই। মিস মর্স্টন, আমার উদ্বেগকে ক্ষমার চোখে দেখবেন। অনেক কষ্ট পেয়েছি জীবনে। মেডিকেল ডেটা নিয়ে বারবার আমার দারুণ সন্দেহ ছিল মনে। ভয়ের কারণ নেই শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। মিস মর্স্টন, হৃৎপিণ্ডের ওপর বাড়তি ধকল যদি কমাতে পারতেন আপনার বাবা, বাঁচলেও বাঁচতে পারতেন আজও। আমার ইচ্ছে হলো উসে একটা চড়মারি লোকটার গালে, মাথায় রক্ত চড়ে গেল আমার মুখে দেখে। এইরকম হৃদয় ছোঁয়া একটা বিষয় নিয়ে এভাবে কেউ কথা বলে? ক্যাবলা কোথাকার। মিস মর্স্টন দেখলাম আস্তে আস্তে বসে পড়লেন। সাদা হয়ে গেল তার ঠোঁট ও সমস্ত মুখ। সব খবরই পাবেন আমার কাছে, সেই সঙ্গে পাবেন সুবিচার। তাতে বার্থোলোমেও ভাইয়া চটে গেলেও থোড়াই কেয়ার করি। বন্ধুদের এনে ভালোই করেছেন, খুব খুশি হয়েছি। কেননা শুধু আপনার পথসঙ্গী নন, এখন যা বলবো এবং করব তার সাক্ষীও বটে। তিনজন রুখে দাঁড়াতে পারবো বার্থোলোমেও ভাইয়ার সামনে। কিন্তু বাইরের লোক না থাকাই ভালো। পুলিশ টুলিশ একদম বাদ, কারণ নাক গলাবার দরকার নেই। নিজেদের ব্যাপার নিজেরাই মিটিয়ে নিতে পারবো ক্ষণ। ঢক্কানি রাত বস্তুটা দু চক্ষে দেখতে পারে না বার্থোলোমেও ভাইয়া। বলতে বলতে একটা নিচু সোফায় বসলো সোল্টো এবং ছলছল নীল দুর্বল চোখে জিজ্ঞাসার ঢঙে চেয়ে রইল আমাদের দিকে। ঘন ঘন পড়তে লাগলো চোখের পাতা। হোমস বললে, আমার দিক দিয়ে বলতে পারি, যা বলবেন তা আর কেউ জানবে না। ওতেই হবে। মিস মর্স্টন, 96 দেবো নাকি এক গ্লাস? টোকে? আর কোনো মত রাখি না। ফ্লাস্ক খুলবো? না, বেশ বেশ। তামাকের গন্ধে নিশ্চয়ই আপত্তি করবেন না। খাসা গন্ধ, কিন্তু প্রাচ্যের তামাক তো স্নায়ু ঠান্ডা করতে জরুরি নেই। আমি আবার একটু নার্ভাস টাইপের, একটুতে ঘাবড়ে যাই। হুকোটাই আমার একমাত্র ঘুমের ওষুধ। সরু মোমবাতি দিয়ে টিকের আগুন ধরিয়ে নিল শেল্টো। ক্ষণ পরেই গুরুক গুরুক শব্দে বুদবুদ কেটে ধোয়া বেরিয়ে গেল গোলাপ জলের মধ্যে দিয়ে। গালে হাত দিয়ে মুন্ডু বাড়িয়ে অর্ধচন্দ্র করে বসে রইল আমরা তিনজন। চকচকে উন্নত মাথা দিয়ে শরীরে ঘন ঘন ঝাঁকুনি ঝাঁকিয়ে ঠিক মাঝখানে বসে গুরুক গুরুক করে পরম অস্বস্তির সঙ্গে আলগোলা টেনে চলল বিচিত্র লোকটি। প্রথমে যখন ঠিক করলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করব, তখনই কিন্তু আমার ঠিকানা সরাসরি জানিয়ে দিতে পারতাম আপনাদের। কিন্তু ভয় হয়, যদি আমার অনুরোধ পায়ে ঠেলে অবাঞ্ছিত লোকেদের নিয়ে হামলা জোরেন বাড়ির মধ্যে। সেই জন্য একটু হুঁশিয়ার হতে হলো। এমনভাবে দেখা সাক্ষাতের ব্যবস্থা করলাম যাতে আমার লোক উইলিয়ামস আগে দেখতে পায় আপনাদের। ওর বুদ্ধিশুদ্ধির ওপর আমার অগাধ আস্থা। বলেও রেখেছিলাম, যদি তেমন বোঝে তাহলে যেন আর নাই হয়। আমার তো সাবধানতা দয়া করে ক্ষমার চোখে দেখবেন। দেখতেই তো পাচ্ছেন অবসর জীবনযাপন করি, রুচিও উঁচু দরের, মোটা দরের নয় মোটেই। পুলিশের লোকের মতো নিরস গদ্যবত বস্তু দুনিয়ার আর দুটি নেই। সূক্ষ্মতা বা শিল্পের ধার দিয়েও যায় না। স্কুল সইতে পারি না একদম, রক্তের মধ্যে বাধা আছে। 5 জনের স্থূল জটলার মধ্যেও পারতপক্ষে যাই না। দেখতে পাচ্ছেন খানদানি পরিবেশে থাকতে ভালোবাসি। নিজেকে শিল্পকর্মের পৃষ্ঠপোষকও বলি। এ হলো আমার দুর্বলতা। প্রাকৃতিক দৃশ্যের তৈলচিত্রটা আসল কারোর। ওই যে সালভেটর রোসো দেখছেন, খুঁতখুঁতে সমালোচকের সন্দেহ হলেও ওটাও কিন্তু আসল। বুগুরা সম্বন্ধেও সন্দেহ রাখবেন না মনে। আধুনিক ফরাসি ছবির দিকেই আমার ঝোঁক বেশি। মিস্টার শুল্টো, আমি এসেছি, কিন্তু আপনার কি বলার আছে শোনবার জন্যে? রাত অনেক হলো, সংক্ষেপে সারুন। যত সংক্ষেপেই করি না কেন, সময় কিছু লাগবে। কেননা নরওয়ে গিয়ে ব্রাদার বার্থোলোমেওকে সঙ্গে দেখা না করলেই নয়। দল বেঁধেই যাব, তাতে যদি পথে আনা যায় ব্রাদার বার্থোলোমেওকে। আমি যা ভালো মনে করেছি তাই করেছি বলে দারুণ গোসা হয়েছে ব্রাদার। কাল রাতে খুব কথা কাটাকাটিও হয়ে গেছে এ নিয়ে। কল্পনা করতে পারবেন না রেগে গেলে কি সাংঘাতিক লোক হয়ে যায় আমার এই ব্রাদারটি। আমি সাহস করেই বলে ফেললাম, নরওয়ে যদি যেতে হয় তাহলে এখনই বেরোনোই ভালো। হেসে উঠল ক্ষুদ্র শেল্টো। হাসতে হাসতে টকটকে লাল করে ফেললো কানের ডগা পর্যন্ত।
বললে উচ্চকণ্ঠে, তাতে ফল হবে না। হঠাৎ এভাবে আপনাদের নিয়ে গিয়ে হাজির করলে কি বলতে কি বলে বসবে ভগবান জানেন। পরিস্থিতিটা আগে বুঝতে দিন, আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি সেটা পরিষ্কার করতে দিন। প্রথমে বলে রাখি, আমার কাহিনীর বেশ কয়েকটা ব্যাপার আমার কাছেও আজ পর্যন্ত ধোয়াটে। যা জানি শুধু তাই বলবো, ঘটনা ছাড়া তার মধ্যে কিছুই নেই। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আমার বাবা মেজর শল্টো এককালে ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন। 11 বছর আগে অবসর নিয়ে চলে এলেন আপার নরউডে, উঠলেন পন্ডিচেরি লজে। ভারতবর্ষে থাকতে অনেক টাকা করেছিলেন উনি। দেশে ফিরলেন কুবেরের সম্পদ নিয়ে, কারি কারি টাকা, দামি দুষ্প্রাপ্য বস্তুর এক বিরাট দুর্লভ সংগ্রহ, আর একদল ওই দেশের চাকর বাকর। এত সুবিধা থাকার ফলেই বাড়ি কেনা সম্ভব হয়েছিল, এবং সে থেকেই অত্যন্ত বিলাসবহুলভাবে জীবনযাপন শুরু করলেন পন্ডিচেরি লজে। আমি আর আমার বার্থোলোমিও ব্রাদার ছাড়া আর তার কোনো ছেলেপুলে নেই। ক্যাপ্টেন মর্টনের চাঞ্চল্যকর অন্তর্ধানের পর কাগজে কাগজে কি লেখা হয়েছিল সব মনে আছে আমার। হইচই পড়ে গিয়েছিল সারা দেশে। বাবার বন্ধু বলেই বাবার সামনেই বিষয়টা নিয়ে আলোচনা করতাম খোলাখুলিভাবে। শেষ পর্যন্ত এর অদৃষ্টে কি ঘটতে পারে এই নিয়ে অনেক রকম অনুমান করতাম। বাবাও যোগ দিতেন কথায়। ঘুণাক্ষরেও ভাবিনি গোটা রহস্যটাই উনি পেটের মধ্যে লুকিয়ে বসে আছেন। ভাবতেও পারিনি উনি ছাড়া আর কেউ জানে না কি ঘটেছে মর্স্টনের অদৃষ্টে। এইটুকু শুধু বুঝেছিলাম যে দারুণ একটা রহস্য, অমোঘ একটা বিপদ ঝুলছে আমার বাবার মাথায়। একলা কখনো রাস্তায় বেরোতেন না। বাজি ফেলে লড়াই করে এমন দুজন প্রাইজ ফাইটার মুষ্টিযোদ্ধাকে পন্ডিচেরি লজে কুলির চাকরি দিয়ে রেখেছিলেন। আজকে আপনাদের গাড়ি চালিয়ে আনলো যে উইলিয়ামস, সে দুজনের একজন। এককালে ইংল্যান্ডের লাইট ওয়েট চ্যাম্পিয়ন ছিল উইলিয়ামস। ভয়টা কিসের অথবা কাকে বাবা কখনো বলেননি, তবে লক্ষ্য করেছি তার চক্ষুশূল ছিল কাঠের পাওয়ালা কোনো ব্যক্তি। একবার কাঠের পাওয়ালা একজন দেখেই উনি রিভলভার ছুঁড়েছিলেন। শেষকালে দেখা গেল লোকটা একটা নিরীহ ফেরিওয়ালা, বাড়ি বাড়ি যায় অর্ডার সংগ্রহ করতে। অনেক টাকা ছড়িয়ে ধামাচাপা দিয়েছিলাম সেই কেলেঙ্কারি। ভায়া আর আমি দুজনেই তখন ভাবতাম এটা বুঝি বাবার একটা বদ খেয়াল। পরে কিন্তু এমন সব ঘটনা ঘটেছে যে এ ধারণা পাল্টাতে বাধ্য হয়েছি। 1882 সালে ভারতবর্ষ থেকে একটা চিঠি পেয়ে সাংঘাতিক মানসিক চোট পেলেন বাবা। প্রাতরা সেরে খেতে বসেছিলেন টেবিলে, চিঠিখানাও খুলেছিলেন সেখানে। অজ্ঞান হয়ে পড়ে গেলেন টেবিলের ওপর। তারপর থেকেই কালো ব্যাধি বেয়ে বসলো বাবাকে। তিল তিল করে এগিয়ে চললেন মৃত্যুর দিকে। কি লেখা ছিল চিঠিতে কাউকে বলেননি, তবে পাশ থেকে লক্ষ্য করেছিলাম চিঠির হস্তাক্ষর জড়ানো ধরনের। পিলে বৃদ্ধির জন্য অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন বাবা। এই ঘটনার পর দ্রুত বেড়ে গেল রোগের প্রকোপ। এপ্রিলের শেষের দিকে শুনলাম জীবনের আশা নেই, এবং শেষ দেখা দেখতে চেয়েছেন। আমাদের কি যেন বলতে চান মৃত্যুর আগে। ঘরে ঢুকে দেখলাম পিঠে বালিশ দিয়ে উঠে বসে হাঁপুড়ের মতো নিঃশ্বাস নিচ্ছেন বাবা। ইশারায় দরজায় তালা দিয়ে বিছানার দুপাশে এসে বসতে বললেন দুজনকে। তারপর আমাদের হাত চেপে ধরে যন্ত্রণায় আর আবেগে ভাঙা ভাঙা স্বরে যা বললেন, যতদূর সম্ভব তা শোনাবার চেষ্টা করব আপনাদের। মরতে বসেছি, কিন্তু একটা জিনিস কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছি না। পাষাণ হয়ে চেপে রয়েছে আমার বিবেকের ওপর। মডার্নের অনাথ মেয়েটাকে আমি পথে বসিয়েছি। খুবই খারাপ ব্যবহার করেছি বেচারার সঙ্গে। যে অভিশপ্ত লালাভের বশবর্তী হয়ে এক মহাপাপের বোঝা টেনে জীবনে চলেই এগিয়েছি, সেই ললাভের ফাঁদে পড়েই মেয়েটাকে ফাঁকিয়ে দিয়েছি। অর্থের দৌলত ধনরত্নের, অন্তত অর্ধেকের মালিকানা হওয়া উচিত ওর। অথচ সেই সম্পদ নিজেও যে ভোগ করেছি তা নয়,
আগলে রেখেছি চকের মতো। সাধে কি বলে, অতিরিক্ত ধনলিপ্সায় মানুষ অন্ধ হয়ে যায়, নির্বোধ হয়ে যায়। কুবেরের সম্পদ দখলে রাখার আনন্দেই মাতোয়ারা হয়ে আর একজনকে বাবার অংশ দিতেও চাইছি না। কুইন আইনের শিশির পাশে মুক্তোর মুকুটটা দেখেছো? এ মুকুট ওকে দেওয়ার জন্যেই সঙ্গে এনেছিলাম, কিন্তু দিচ্ছি না। কাজ ছাড়া করতেও প্রাণ চাইছে না। শোনো ছেলেরা, আগ্রা দৌলতের বেশ কিছু বকরা মেয়েটাকে দিয়ে, কিন্তু আমি না যা পর্যন্ত কিছু দেবে না, মুকুটটাও না। এরকম কাহিল অবস্থায় পৌঁছেও মানুষ সেরে ওঠে, বেঁচে যায়। শোনো, বলি কিভাবে মারা গিয়েছিল মরস্টান। ওর হার্ট চিরকালই দুর্বল, কিন্তু কেউ জানতো না, কাউকে বলতো না, একমাত্র আমাকে ছাড়া। আমি কেবল জানতাম ওর হৃৎপিণ্ড বেশি ধকল সইতে পারে না একদম। ভারতবর্ষে থাকার সময় পর পর অনেকগুলো আশ্চর্য ঘটনার ফলে বেশ কিছু ধনরত্ন হাতে আসে আমাদের দুজনের। আমি তা নিয়ে চলে আসি ইংল্যান্ডে। মরস্টান দেশে ফিরে সেই রাতেই সোজা আমার এখানে এসে চাইলো অর্ধেক বকরা। স্টেশন থেকে হেঁটে এসেছিলেন মরস্টান। দরজা খুলে দিয়েছিল লাল চৌদার, আমার অত্যন্ত বিশ্বাসী চাকর। এখন সেও বড় লোকে, মণি মুক্তা বকরা করা হবে কিভাবে, এই নিয়ে মতান্তর হলো আমার সঙ্গে মরস্টানের। বেশ কিছু চেঁচামেচিও হয়ে গেল তাই নিয়ে। রাতে রাগের মাথায় চেয়ার ছেড়ে ছিটকে গিয়েছিল মরস্টান। আচমকা বুকের বাদিকে খামচে ধরে টলতে লাগলো মাতালের মতো। ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে এলো ওর মুখ। তারপরেই চিটপটাং হয়ে ছেড়ে পড়লো মেঝের ওপর। দড়াম করে মাথাটা ঠুকে গেল রত্ন পেটিকায়। দৌড়ে গেলাম আমি। হেড হয়ে সব ভয়ে দেখলাম মারা গিয়েছে মরস্টান। মুহ্যমানের মতো বসে রইলাম অনেকক্ষণ। ঠিক করে উঠতে পারলাম না। কি কি করা উচিত এখন? প্রথমে ভেবেছিলাম চেঁচিয়ে লোক জড়ো করি, কিন্তু যদি সবাই উল্টে সন্দেহ করে যে আমি হিরে মুক্তোর লোভে মরস্টানকে খুন করেছি। দুটি কারণে লোকের সন্দেহ এসে পড়বে আমার উপর। প্রথমত, দারুণ চেঁচামেচির পরেই মৃত্যু। দ্বিতীয়ত, রত্নপেটিকার কোণে লেগে মাথা কেটে যাওয়া। দুটো ব্যাপারই যাবে আমার বিরুদ্ধে। আরো আছে, পুলিশ এলে সরকারি তদন্ত হবে, রত্নপেটিকার গুপ্ত সংবাদও ফাঁস হয়ে যাবে। আমি আমি মোটেই তা চাই না। মরস্টান বলেছিল কাকপক্ষীও জানে না সে কোথায় যাচ্ছে, সুতরাং খবরটা কাকপক্ষীকে গায়ে পড়ে জানানোর দরকার নেই। এইসব সাত পাঁচ ভাবছি, এমন সময় চোখ তুলে দেখি দৌড় ঘোড়ায় দাঁড়িয়ে আমার চাকর লাল চৌদার। পা টিপে টিপে ভেতরে এসে দরজায় খিল তুলে দিল সে। বললে, ভয় কি সাহেব? কেউ জানবে না আপনি খুন করেছেন ওকে। আসুন, লাশটা লুকিয়ে ফেলি। আমি বললাম, আমি খুন করিনি। হাসলো চৌদার, মাথা নেড়ে বলল, সাহেব, আড়াল থেকে সব শুনেছি আমি। ঝগড়া শুনেছি, মাথায় মারার আওয়াজও শুনেছি, কিন্তু এই মুখে চাবি দিলাম কেউ তা জানবে না। বাড়ি শুদ্ধ লোক এখন ঘুমুচ্ছে, এই সুযোগ। চলুন সরিয়ে নিয়ে যাওয়া যাক দেহটাকে। শুনেই মন মন ঠিক করে ফেললাম, লাউ চৌদার আমার পরম বিশ্বাসী চাকর। সে যদি আমাকে নিরপরাধ মারে না,
আদালত জুড়িটাই বা মানতে যাবে কেন? সেই রাতেই আমি আর লাল চৌদার হাওয়া করে দিলাম লাশ। পরের কয়েকদিনের মধ্যেই লন্ডনের কাগজে গরম গরম খবর ছাপা হতে লাগলো। ক্যাপ্টেন মর্টানের অন্তর্ধান রহস্য নিয়ে যা বললাম তা শুনে বুঝেছ নিশ্চয়ই। এর জন্য আমাকে দায়ী করা চলে না। দোষ আমার একটাই, শুধু লাশ পাচার নয়, দৌলা শুদ্ধ লুকিয়ে ফেললাম। শুধু নিজের অংশ নয়, মহটানের খাও আত্মসাৎ করলাম। এখন চাই সেই পাপের প্রায়শ্চিত্ত হোক। কাল কাল নিয়ে এসো আমার কাছে, রত্ন পেটিকা লুকিয়ে রেখেছি। ঠিক এই সময় একটা ভয়াবহ পরিবর্তন দেখা গেল তার চোখে মুখে। দু চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো কোটর থেকে, ঝুলে পড়ল চোয়াল, চেঁচিয়ে উঠলেন কানের পর্দা ফাটানো বিষম সেই চিৎকারে। বিকট গলায়, বার করে দাও, বার করে দাও ওকে, হে ভগবান, হে ভগবান। জীবনে সেই চিৎকার, সেই গলা আমি ভুলতে পারবো না। উনি বিস্ফারিত চোখে তাকিয়েছিলেন আমার পিছনের দিককার জানলায়। চোখেতে ঘাড় ফিরিয়ে তাকালাম সেদিকে। দেখলাম অন্ধকারের ভেতর থেকে কেবল একটা মুখ চেয়ে আছে আমাদের দিকে। কাচের ওপরে নাক চেপে ধরায় সাদা হয়ে যাওয়া নাকের ডগা পর্যন্ত দেখতে পেলাম স্পষ্ট। দাড়িওয়ালা লোমশ একটা মুখ, বুনো পশুর মতো দুই চোখে নারকীয় নিষ্ঠুরতা, মুখে ভাবে গাঢ় হিংসা। ভায়া আর আমি দুজনেই দৌড়ে গেলাম জানলার সামনে। ততক্ষণে কিন্তু উধাও হয়ে গেছে লোকটা। বাবার কাছে ফিরে এসে দেখলাম মাথা ঝুলে পড়েছে বুকের ওপর, নাড়ি আর চলছে না, থেমে গেছে হৃদাঘাত। সেটাতেই তন্ন তন্ন করে খুঁজলাম বাগান, কিন্তু আততায়ী চিহ্ন দেখতে পেলাম না। জানলাটার নিচে কেবল দেখতে পেলাম এক ফুল গাছের মাটিতে একটি মাত্র পায়ের ছাপ। ওই পায়ের ছাপ না দেখতে পেলে কিন্তু ধরে নিতাম জানলার কাছে যা দেখেছি তা চোখের ভুল। গল্প শুনে ভয় পেয়ে একটা বিভৎস বন্য মুখকে কল্পনা করে নিয়েছি। কিন্তু গুপ্তচর্যে অষ্টপ্রহর তৎপর আমাদের চারপাশে সেরকম অনেক প্রমাণ পেলাম দুদিনেই। একদিন ভোরবেলা উঠে দেখলাম বাবার ঘরে জানলা দুহাট করে খোলা, আলমারি আর বাক্স প্যাটরা হাটকে লাটভাট করা, এবং সিন্দুকের উপর একটা ছেঁড়া কাগজ ছাটা, তাতে জড়ানো ধাঁচে লেখা 4-এর সংকেত। কথাটার মানে কি? নৈশিক আগন্তুকই বা কে? কিছুই জানা গেল না। বাবার কোনো জিনিসেই কিন্তু খোয়া যায়নি, অথচ সব জিনিসই হাতড়ানো হয়েছে। শেষ জীবনে বাবা একটা অদ্ভুত আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্কের সঙ্গে আশ্চর্য এই ব্যাপারের যোগসূত্র থাকা স্বাভাবিক। এছাড়া আর কিছু মাথায় এলো না আমাদের। আজও কিন্তু পুরো ব্যাপারটাই একটা প্রকাণ্ড রহস্য হয়ে রয়েছে দুই ভাইয়ের মধ্যে। হুকো নিভে গিয়েছিল, ধরিয়ে নেওয়ার জন্য স্তব্ধ হলো পুচকে লোকটা। তারপর কিছুক্ষণ চিন্তাবিষ্টভাবে ধোঁয়া ছাড়তে লাগলো নাক মুখ দিয়ে। অত্যাশ্চর্য উপাখ্যান শুনেছি আমরা নির্দিষ্ট চিত্তে। বাবার মৃত্যু কাহিনী শুনে মরার মতো সাদা হয়ে গেছিল মিস মস্টান। ভয় হয়েছিল পাছে অজ্ঞান না হয়ে যান। পাশের টেবিলে একটা কাঁচের জলের পাত্র ছিল, সুদৃশ্য পাত্র ভেনিস থেকে আমদানি। এক গ্লাস জল ঢেলে নিঃশব্দে এগিয়ে দিলাম। জলকে অনেকটা সামলে নিলেন ভদ্রমহিলা। তন্ময় মুখে হেলান দিয়ে বসেছে শার্লক হোমস। চোখের পাতা নেমে এসেছে উজ্জ্বল চোখজোড়ার উপর। সে মুখের দিকে তাকিয়ে মনে পড়ল আজকেই দৈনন্দিন জীবনের একঘেয়েমি নিয়ে অভিযোগ করছিল বন্ধুবর। এখন যে সমস্যা হাতে এসেছে তার জটসাথে কালগান ছুটে যাবে। বুদ্ধি প্রবৃত্তিকে চূড়ান্তভাবে প্রয়োগ করতে হবে। পর্যায়ক্রমে আমাদের মুখের দিকে তাকিয়ে স্বীয় গল্পের প্রতিক্রিয়া লক্ষ্য করে আত্মপ্রসাদ লাভ করল থেডিয়াস সন্টো। অতিরিক্ত লম্বা নলটা মুখে লাগিয়ে গুরুক গুরুক শব্দে ধোয়া ছাড়ার ফাঁকে শুরু করলো বিচিত্র উপাখ্যানের পরবর্তী অংশ। বাবার মুখে গুপ্তধনের সংবাদ শুনে উত্তেজিত হয়েছিলাম দুই ভাই। আশা করি তা বুঝে নিয়েছেন। হপ্তার পর হপ্তাহ, মাসের পর মাস খুঁড়ে খুঁড়ে ঝাঁঝরা করে ফেললাম বাগান, কিন্তু গুপ্তধনের চিহ্ন পেলাম না। হাত কামড়াতে ইচ্ছা হচ্ছিল। বাবা মরণকালে গোপন ঠিকানা বলতে গিয়েও বলতে পারলেন না। মুক্তোর মুকুটটাই কেবল রত্নপেটিকার বাইরে রেখেছিলেন বাবা।
ওই একখানা মুকুটের মূল্য বিচার করে আজ করতে পারছিলাম নিখোঁজ পেটিকার ঐশ্বর্য। মুকুট নিয়ে দুই ভাই আলোচনা করেছিলাম, মুক্তগুলো বাস্তবিকই অত্যন্ত মূল্যবান। এমন ঐশ্বর্য হাতছাড়া করার খুব একটা ইচ্ছে নেই দে ভাইয়ের। আপনারা বন্ধু মানুষ, আপনাদের বলতে বাধা নেই। বাবার অন্যায় খুব একটা বড় করে দেখেননি আমার ভাই। ওর মতে নাকি মুক্তর মুকুট ছড়াছড়ি করলেই কানাকানি হয়ে যাবে। তাই নিয়ে তারপরে আবার ঝামেলায় পড়বো দুজন। বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করালাম যাতে মিস মটনের ঠিকানা জোগাড় করে কিছুদিন অন্তর অন্তর কিছু টাকা করে মুক্ত পাঠিয়ে দিতে পারি। ফলে অন্তত নিজেকে আর নিঃস্ব মনে করতে পারবেন না উনি। মন আপনার সত্যিই উদার। অশেষ কৃতজ্ঞ রইলাম। আমরা হলাম গিয়ে আপনার রচি। আমার এই মতের সঙ্গে ভাইয়া বার্থোলোমিও অবশ্য কিছুতেই একমত হতে পারেননি। অনেক টাকার মালিক আমরা, আর টাকার দরকার নেই আমার। তাছাড়া একজন তরুণীকে এরকম নক্কারজনকভাবে পথে বসানোটাও অত্যন্ত কুরুচিকর ব্যাপার। এসব ব্যাপারে ফরাসি ভাষায় অনেক ভালো কথা আছে। মতান্তর এবং খিটিমিটি এমন চরমে পৌঁছলে যে ঠিক করলাম আলাদা থাকবো। পন্ডিচেরি লজ ছাড়লাম, সে কারণেই সঙ্গে আনলাম বুড়ো খিদমতগার আর উইলিয়ামসকে। গতকাল একটা খবর কানে এলো, দারুণ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে। গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। তখনই যোগাযোগ করলাম মিস মটনের সঙ্গে। এখন চলুন সবাই মিলে গিয়ে যার যার শেয়ার বুঝে সুঝে নিই। কাল রাত্রে আমার ইচ্ছে জানিয়ে রেখেছি ব্রাদার বার্থোলোমিওকে। কাজেই এখন গেলে আমাদের স্বাগতমই জানানো হবে। অবাঞ্ছিত বলে মনে করা হবে না আশা করি। স্তব্ধ হলো থোডিয়াস সন্টো, কিন্তু ঝাঁকুনি কাঁপুনি থামল না। বিলাসবহুল কেদারায় আসীন ক্ষুদ্র বুকটি মুহুর্মুহু চিরিক দিয়ে উঠতে লাগলো আত্যন্তিক উত্তেজনায়। চুপচাপ বসে রইলাম আমরা তিনজনে। মুখে টু শব্দটি নেই, মন নিমজ্জিত নিতল রহস্য সমুদ্রে। ঘটনা যে এরকম মন নামে ভাবা যায়নি। সবার আগে তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল হোমস। বলল, আপনি মশাই গোড়া থেকেই কাজের কাজ করে এসেছেন। যা করেছেন ভালোই করেছেন। যা বোঝেননি এক্ষুনি তা বুঝিয়ে দিতে পারি, রহস্য পরিষ্কার করে দিতে পারি, কিন্তু এখন নয়। রাত অনেক হলো। মিস মর্স্টন ঠিকই বলেছেন, হাতের কাজ আগে শেষ করা যাক। উঠে পড়ল নবপরিচিত সন্টো। যত্নের সঙ্গে গুটিয়ে রাখলো হুকোর নল। তারপর পর্দার আড়াল থেকে বার করলো একটা বেজায় লম্বা টপ কোট। ফস তার বোতাম ছাড়াও সলম ভেড়ার চামড়ার তৈরি কলার, যা দেখবার মতো। গুমোট রাত, তা সত্ত্বেও কোটের বোম লাগালো গলা পর্যন্ত। সবশেষে মাথায় ছিল খরগোশের চামড়ায় তৈরি কান ঢাকা টুপি। ফলে শুধু শীর্ণ চঞ্চল মুখখানি বেরিয়ে রইল বাইরে, বাকি শরীরটা ঢাকা পড়ল ধরাচুরের আড়ালে। অলিন্দে বেরিয়ে বলল সাপাই হিসেবে, স্বাস্থ্য আমার কাছের মতোই ঠুনকো জানবেন, তাই বাধ্য হয়ে 12 মাসে রোগী সেজে থাকতে হয়। গাড়ি দাঁড়িয়েছিল বাইরে। যাওয়ার ব্যবস্থাও পূর্ব পরিকল্পিত, কেননা ভেতরে বসতে না বসতেই চাবুক হাঁকি নক্ষত্রভাবে গাড়ি উঁচিয়ে নিয়ে চলল চালক। চাকার ঘরঘরানোর উপর গলা তুলে এক নাগারে কথা বলে চলল থোডিয়াস সন্টো। বার্থোলোমিও কিন্তু দারুণ শেয়ানা। গুপ্তধনের হদিশ কিভাবে বের করেছে জানেন? বাগানে তন্ন তন্ন করে খোঁজার পরও বুঝেছিল রত্নপেটিকা বাড়ির মধ্যেই কোথাও আছে। তাই বাড়ির প্রতিটি বর্গ ইঞ্চি হিসেব নিয়েছে, যাতে কোনো অংশ চোখ এড়িয়ে না যায়। মাপঝোপ করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার ওর টনক নাড়ায়। বাড়িটা 74 ফুট উঁচু, কিন্তু প্রতিটি ঘরের উচ্চতা আলাদা আলাদাভাবে যোগ করার পর এবং দুটো ঘরের মাঝের সঠিক ব্যবধান কত জেনে সেই যোগফলের সঙ্গে জুড়ে দেওয়ার পর দেখা গেল দাঁড়াচ্ছে মাত্র 70 ফুট। তার মানে 4 ফুটের কোনো হিসেব নেই। হিসেবের বাইরে সেই 4 ফুট তাহলে বাড়ির মাথার দিকেই আছে। উপরতলার সিলিং ফুটো করে দেখা গেল সত্যি তার উপরে রয়েছে একটা ঘর, বালি সিমেন্ট দিয়ে পরিপাটিভাবে লুকিয়ে রাখা হয়েছে চোখের আড়ালে। এখানে চিলেকোঠার ঠিক মাঝখানে দুটো বর্গার ওপর রয়েছে রত্ন পেটিকা। ফুটের মধ্যে দিয়ে পেটিকা নামিয়ে ঘরেই রেখে দিয়েছে বার্থোলোমিও। মণিমুক্ত হিসেবও করেছে, আন্দাজ দাম প্রায় 5 লক্ষ পাউন্ড। যক্ষপতির রত্নপরিশ্রম এই বিপুল অংশটি শুনে বিস্ফারিত চোখে আমরা চাইলাম পরস্পরের মুখের দিকে। মিস মস্টানকে যদি তার সত্য পাইয়ে দিতে পারি, তাহলে রাতারাতি তার বরাত পেয়ে যাবে। ছিলেন অভাবী গৃহশিক্ষয়িত্রী, হবেন ইংল্যান্ডের সেরা ধনপতি।
সাচ্চা বন্ধু মাত্রই এই খবরে উল্লসিত হবে, কিন্তু আমি হতে পারলাম না। বলতে মাথা কাটা যাচ্ছে, তবু বলছি, নিদারুণ স্বার্থপরতায় নিমেষে মোচড় দিয়ে উঠল মনটা এবং শীষের মতো ভারী হয়ে উঠল বুকের ভেতরটা। অভিনন্দন জানাতে গেলাম, কিন্তু জিভ জড়িয়ে গেল, তোতলামি সার হলো। অবশেষে বসে রইলাম মাথা হেঁট করে। নবীন সুরীদের বকবকানির এক বর্ণ কানে ঢুকলো না। লোকটা নিঃসন্দেহ বিষাদ রোগে ভুগছে। স্বপ্নের মতো মনে পড়ল অনর্গল অনেক রকম রোগের লক্ষণ বলে যাচ্ছিল সে, এবং আমাকে পীড়াপড়ি করছিল অসংখ্য টোটকা ওষুধের খবরাখবর নিয়ে। হাতুড়ে চিকিৎসা যদিও, তাহলে ওষুধগুলো কী দিয়ে তৈরি এবং কিভাবে কাজ করে শরীরের ভেতরে, বিরামহীনভাবে জিজ্ঞেস করে যাচ্ছিল এইসব তথ্য। কতকগুলো ওষুধ তো চামড়ায় মোড়া পকেট বইতেও লিখে রেখেছিল। আশা করি সেটাতে আমি যেসব প্রশ্নের জবাব শুনেছিলাম তা তার মনে নেই। হোমস নাকি আমার দু একটা জবাব শুনেও ফেলেছিল। 2 ফুটার বেশি ক্যাস্টরল বারো খেলে দারুণ বিপদ হতে পারে বলবার পরেই নাকি ঘুমের ওষুধ হিসেবে অধিক মাত্রায় স্টিকরিং খেতে সুপারিশ করেছিলাম। যাই হোক, গন্তব্যস্থানে গাড়ি পৌঁছাতেই হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। কুকুরি দিয়ে থামলো সোল্টো। লাফ দিয়ে নিচে নেমে দরজা খুলে ধরল চালক। হাত ধরে মিস মোস্টানকে গাড়ির বাইরে এনে থিডিয়াস সেল্টো বললে, মিস মস্টন, এই হলো গিয়ে আমাদের পন্ডিচেরি লজ। নৈশ অ্যাডভেঞ্চারে শেষ পর্বে পৌঁছলাম রাত 11টা নাগাদ। বিরাট শহরের স্যাঁতস্যাঁতে কুয়াশা পিছনে ফেলে এসেছি। আকাশ এখানে পরিষ্কার, রাত্রি অতি মনোহর। উষ্ণ পশ্চিমী হাওয়ার টানে ভারী মেঘগুলো মন্থর গতিতে ভেসে আসছে আকাশপথে। মাঝে মাঝে ফাঁকের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে আধখানা বাঁকা চাঁদ। কিছু দূর পর্যন্ত সেই আলো স্পষ্ট দেখা গেল। বাড়ির ভেতরে একটা সাইড লণ্ঠন বের করে রাস্তায় বাড়তি আলোর ব্যবস্থা করলো থোডিয়াস সোল্টো। মাটি আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে পন্ডিচেরি লজ। ভাঙা কাচের টুকরো বসানো একটা বেজায় উঁচু পাথুরে দেওয়াল ঘিরে রয়েছে চারদিকে। ভিতরে ঢোকার দরজা একটাই, পাল্লার উপর লোহার পাত বসানো। সংকীর্ণ এই দরজার কপাটেই অনেকটা ডাকপিয়ানদের কায়দায় খটাখট খটাখট শব্দে অদ্ভুত রকমের টোকা দিয়ে চলল আমাদের পথপ্রদর্শক। রুড় ও চড়া গলায় কে যেন বলল ভেতর থেকে, কে? আমি ম্যাকমুডো, আমি। আমার টোকার আওয়াজ একদিনে মুখস্থ হয়ে যাওয়া উচিত ছিল তোমার। চাপা গজরানির আওয়াজ শোনা গেল এবার, সেই সঙ্গে চাবির ঝনৎকার। ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল ভারী দরজা। খড়বোকায় কিন্তু বিশাল বক্ষ এক পুরুষ মাথার উপর লন্ডন তুলে ধরে দাঁড়ালো দরজায়। ঠেলে বেরিয়ে আসা মুখ চিকপিক করতে লাগলো, অবিশ্বাস্য মাখানো সেই দুই চক্ষু। মিস্টার থেডিয়াস দেখছি, সঙ্গে কারা? আর কাউকে ঢুকতে দেওয়ার হুকুম নেই মনিবের। নেই কি হে, অবাক করলে দেখছে। কাল রাতেই ভাইয়াকে বলেছি যারা কয়েক বন্ধু আসবে আজ রাতে। আজ সকাল থেকেই ঘরের বাইরে আসেননি মনিব, হুকুমও পাইনি। হুকুম ছাড়া আমি চলি না মিস্টার থেডিয়াস। আপনি আসতে পারেন, কিন্তু বন্ধুদের ওখানে রেখে আসতে হবে। বাধাটা অপ্রত্যাশিত। হতচকিত অসহায় মুখে ফেলফেল করে চেয়ে রইল থোডিয়াস সোল্টো। খুব খারাপ হচ্ছে কিন্তু ম্যাকমার্ডো, আমার উপরে তুমি কথা বলার কে? দেখতে পাচ্ছ না ভদ্রমহিলা রয়েছেন? উনি কি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন এত রাত্রে? অটল স্বরে বলল দ্বাররক্ষক। মাফ করবেন, আপনার বন্ধু হলেই যে আমার মনিবের বন্ধু হতে হবে তার কোনো মানে নেই। নুন খেয়ে বেইমানি করতে পারবো না। আমার কাজ আমাকে করতে দিন। আপনার বন্ধুদের কাউকেই আমি চিনি না। আলবৎ চেনো ম্যাকমুডো, এত সহজে আমাকে ভুললে তো চলবে না। 4 বছর আগে তোমার বাজি জেতার রাতে অ্যালিসনের ঘরে তোমার সঙ্গে যে অ্যামেচারটি 3 রাউন্ড লড়ে গিয়েছিল, তাকে কি একেবারেই মনে পড়ছে না বলতে চাও? আরে সর্বনাশ, মিস্টার শার্লক হোমস, কি কাণ্ড! চিনতেই পারিনি আপনাকে। চুপটি করে ওইখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে চোয়ালের নিচে আপনার ক্রুজ হিটখানা ঝাড়লেই তো চিনে ফেলতাম সঙ্গে সঙ্গে। ক্ষমতা ছিল আপনার, নষ্ট করলেন কেন? লাইনে এলে অনেক উঁচুতে উঠতেন। শুনে রাখো ওয়াটসন, শুনে রাখো, জীবনে আজ যদি কিছু করতেও না পারি, বিজ্ঞানসম্মত একটা পেশা অন্তত খোলা রইল আমার সামনে। এবার নিশ্চয়ই আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবে না ম্যাকমুডো? ভেতরে আসুন স্যার, ভেতরে আসুন, সবান্ধবে ভেতরে আসুন। মিস্টার থেডিয়াস, আমি দুঃখিত, কিন্তু জানেন তো, হুকুম বড় করা। নিশ্চিত না হলে আপনার বন্ধুদেরও বাড়ির মধ্যে ঢোকানো নিষেধ। ভেতরে কাকড় বিছানো রাস্তাটা বেঁকে গিয়ে শেষ হয়েছে একতাল কদাকার জটাপিণ্ডের মতো প্রকাণ্ড বাড়িটার সামনে। খা খা করছে বাড়ির চারদিক, আর ফটকের মধ্যে অতখানি জমি মরুভূমির মতো নির্জন নিস্তব্ধ। চৌকোনো বাড়িখানাও কেমন জানি কাঠখট্টা। চাঁদের আলো পড়েছে এক কোণে, ঝকমক করছে চিলেকোঠার জানলা, বাদবাকি অংশ ছাওয়ায় ঢাকা।
মৃত্যুপুরীর মতো নিস্তব্ধতা, অট্টালিকার প্রকাণ্ড আকার আর থমথমে পরিবেশের জন্য বুক কেঁপে উঠল আমার। থোডিয়াস সল্টো পর্যন্ত ঘাবড়ে গেছে লক্ষ্য করলাম। খটাখট শব্দে লন্ডন হাতে কাঁপতে লাগলো তার হাত। চঞ্চল হলো আলোর ধারা। বলল, ব্যাপার বুঝছি না, কোথাও যেন একটা গোলমাল হয়েছে। বার্থোলোমিওকে পই পই করে বলেছিলাম আমরা আসবো, তা সত্ত্বেও তো কই, ওই জানলার আলো জ্বলছে না, সব গুলিয়ে যাচ্ছে। ওর বাড়ি পাহাড়ের ধরন কি এইরকমই? ধরেছেন ঠিক, হুবহু বাবার মতো। বাবার চোখের মনি ছিল কি না, আমার চাইতে বেশি ভালোবাসতেন ওকে। তাই তো আমার মনে হয় আমাকে যা বলেছেন তার চাইতে অনেক বেশি কিছু কথা বলে গেছেন বার্থোলোমিওকে। চাঁদের আলো যেদিকে পড়েছে ওর জানলা কিন্তু ওই দিকেই। ঝকঝক করছে দেখেছেন, কিন্তু ভিতরে আলো জ্বলছে না। না, জ্বলছে না, তবে দরজার পাশে ছোট জানলায় আলোর আভা দেখতে পাচ্ছি। ওটা হাউসকিপারের ঘর, মিসেস বার্নস্টোন বুড়ির আস্তানা। ওর মুখেই সব খবর পাবো। আপনারা একটু দাঁড়ান, আমি একটু যাই। না জানিয়ে হঠাৎ সবাই সামনে গেলে আটকে উঠতে পারে। কিন্তু ও কি চুপ চুপ। দৌড়ে গেল শেল্টো। অদ্ভুত কায়দায় টোকা দিল দরজায়। দূর থেকেই দেখলাম পাল্লা খুলে দাঁড়ালো একজন বৃদ্ধা, মাথায় বেশ লম্বা। শেল্টোকে দেখে আনন্দে আটখানা হয়ে বললে, এসে গেছেন? আহ, বাঁচলাম আমি। কি আনন্দই না হচ্ছে আপনাকে দেখে মিস্টার থেডিয়াস স্যার। আনন্দোচ্ছ্বাস শেষ পর্যন্ত শুনতে পেলাম না। সন্টোকে বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল বুড়ি। চাপা কথাবার্তার আওয়াজ ভেসে এলো বাইরে। লণ্ঠনটা নামিয়ে রেখেছিল আমাদের গাইড। হোমস তুলে নিল লণ্ঠন, দুলিয়ে দুলিয়ে দেখতে লাগলো চারদিক। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল জমির উপর স্তূপকৃত রাশি রাশি রাবিশ, তারপর বাড়ির দিকে। মিস মানের হাত মুঠোয় নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে রইলাম দুজনে। ভালোবাসা এক অনির্বচনীয় জিনিস, আগে কেউ কাউকে দেখিনি। আলাপ সেই দিনই। দুজনের কথায় বা ভাবে ভালোবাসার চিহ্ন প্রকাশ পায়নি। তা সত্ত্বেও বিপদের মুহূর্তে আপনা থেকে দুজন দুজনকে চাইছি। এই নিয়ে পরে অনেক ভেবেছি, অনেক আশ্চর্যও হয়েছি। সেই মুহূর্তে কিন্তু ওর পাশে গিয়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা প্রবল হয়েছিল আমার ভেতরে। মিস মোস্টানও বহুবার শুনিয়েছেন এই একই কথা, এই একই আকাঙ্ক্ষা জাগৃত হয়েছে তার অন্তরেও। বিপদ থেকে যেন আমি তাকে আগলে রাখি, নিরাপদ রাখি। হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম ছোট্ট ছেলে মেয়ের মতো। চারপাশের তমাল কালো বিকট অপচ্ছয়ের মধ্যেও অনাবিল শান্তি বিরাজ করতে লাগলো হৃদয়ের অন্তরে। চারপাশে দৃষ্টি নিক্ষেপ করে বলল মিস মর্টন, অদ্ভুত জায়গাটা বটে। ইংল্যান্ডের যত ছুঁচো যেন এখানেই জড়ো হয়েছে মনে হচ্ছে। ভ্যালারেট একটা পাহাড়ের গায়ে এই রকমই ছিলাম। সোনা সন্ধানীরা মাটি তাগার করে ফেলে রেখেছিল এইভাবে। এখানেও তাই হয়েছে। এখানেও গুপ্তধন খোঁজা হয়েছে, মাটি খোঁড়া হয়েছে দীর্ঘ 6 বছর ধরে, তাই এই গর্ত জমিতে। ঠিক সেই মুহূর্তে দরম করে দুহাট হয়ে গেল বাড়ির দরজা, এবং দুহাত সামনে বাড়িয়ে আতঙ্কে বিস্ফোরিত চোখে ধেয়ে এলো থোডিয়াস সল্টো। সে কি চিৎকার! বার্থোলোমিও বিপদে পড়েছে, বার্থোলোমিওর কিছু একটা হয়েছে। আমার ভীষণ ভয় করছে, এত সইবার ক্ষমতা আমার নার্ভের নেই। সত্যি সত্যি প্রায় সশব্দে কাঁদতে শুরু করে দিল সল্টো। নিদারুণ ভয় পেয়েছে। ভেড়ার চামড়ার বিরাট কলারের ভেতর থেকে ভয়ার্ত শিশুর মতো অসহায় মিনতি মাখানো মুখখানা থরথর করে কাঁপছে, বিকৃত হয়ে যাচ্ছে ভয়ানক ভয়ে। কাঠ ছাড় দৃঢ় কণ্ঠে হোম শুধু বললে, বাড়ির ভেতরে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। যা করবার আপনি করুন। বুঝতে পারছি না এখন কি করা দরকার। অলিন্দ পথের বাঁদিকে হাউসকিপারের ঘর। সবাই গেলাম সেখানে। ছটফট করছে বুড়ি, হনহন করে পায়চারি করছে ঘরময়, আঙুল মটকাচ্ছে মটমট করে। দু চোখের ভয়ে ব্যাকুল দৃষ্টি কিন্তু সহজ হয়ে এলো মিস মস্টানকে দেখে। হাঁপ ছেড়ে বাঁচল যেন। মিগি রুগীর মতন বলল ফেপাতে ফেপাতে, কি মিষ্টি শান্ত মুখ তোমার। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাঁচলাম তোমায় দেখে। যা উৎকণ্ঠা দিয়েছে সারাদিন। মিসেস বার্নস্টোনের শিরা বার করা মেহনতক্লিষ্ট বাহুতে মৃদু চাপড় দিয়ে কানে কানে দু চারটে মধুর মেইলি সান্ত্বনার বাণী শোনালো হোমস। অদ্ভুত কাজ হলো তাতে। রক্ত ফিরে এলো বুড়ির নিরক্ত গালে। বললে, সারাদিন দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে কর্তা। কত ডাকছি,
সাড়া দিচ্ছে না। মাঝে মাঝে একলা থাকতে চায় জানি, তাই সকাল থেকে ডাকাডাকি করিনি। কিন্তু ঘন্টা খানেক আগে উকি দিয়েছিলাম চাবির গর্ত দিয়ে। যা ভয় করেছিলাম দেখি তাই হয়েছে। আপনি যান মিস্টার থেডিয়াস, নিজে যান, গিয়ে দেখুন কি হয়েছে। 10-10টা বছর মিস্টার বার্থোলোমিউ স্যান্টোকে দেখছি আমি। অনেক হাসি কান্নার চেহারা তার দেখেছি, কিন্তু এরকম মুখ কখনো দেখিনি। থোডিয়াস সন্টোর দাঁতে দাঁত ঠোকাঠুকি আরম্ভ হয়ে গেছে দেখে লম্ফ তুলে নিয়ে গেল শার্লক হোমস। দারুণ ভয় পেয়েছে লোকটা। আমি তার হাত ধরে সিঁড়িতে উঠিয়ে না নিয়ে গেলে পা টলে হয়তো পড়ে যেত নিঘাত। হাঁটু পর্যন্ত কাঁপছিল ঠক ঠক করে। সিঁড়ির উপর নারকেল ছোবড়ার কার্পেট পাতা। দুবার হেড করে পকেট থেকে লেন্স বার করে যা দেখলো হোমস, আমার চোখে তা কার্পেটের গায়ে নিচেও ধুলো ছাড়া কিছুই মনে হয় না। মাথার উপর লম্ফ তুলে সুচিতীক্ষ্ণ চোখে ডাইনে বাইরে দেখতে দেখতে আস্তে আস্তে একটার পর একটা ধাপ মারিয়ে সবার আগে রইল হোমস। মিস মস্টান রয়েছেন সবার পিছনে, ভয়ে সিটিয়ে যাওয়া হাউসকিপারকে সঙ্গ দিতে। তৃতীয় সিরিজ শেষে একটা টানা লম্বা গলিপথ। ডান দিকে দেওয়াল ঢাকবার বিরাট ভারতীয় পর্দা, পর্দায় আঁকা একটা প্রকাণ্ড ছবি। বাঁদিকে পরপর 3টে দরজা। একইভাবে এদিক ওদিক দেখতে দেখতে মন্থর গতিতে এগিয়ে চলল হোমস। আমরা রইলাম ঠিক পিছনে। লম্বা কালো ছায়া লুটিয়ে পড়ল পিছনে দীর্ঘ করিডরে। থামলাম তৃতীয় দরজার সামনে। টোকা মারল হোমস, সাড়া না পেয়ে ঘোরালো হাতল ধরে। সবশেষে ঠেলা মারল গায়ের জোরে, কিন্তু খোলা গেল না পাল্লা। ফাঁকে লক্ষ্য রেখে দেখলাম শুধু যে ভেতর থেকে তালা দেওয়া তাই নয়, মোটাসোটাও বেশ মজবুত একটা খিল ভরা রয়েছে। চাবি দেওয়ার ফলে ফোকরটা পুরোপুরি বন্ধ হয়নি। হেট হয়ে ফুটোয় চোখ দিয়ে ছেঁড়া ধনুকের মতন শটান দাঁড়িয়ে উঠল শার্লক হোমস। নিঃশ্বাস নিল সশব্দে। এই যে দেখছি শয়তানের খেলা আরম্ভ হয়ে গেছে। দেখি বলো তো কি মনে হয়? এভাবে বিচলিত হতে আমি ওকে কখনো দেখিনি। কোমর বেঁকিয়ে হেট করে ফোকরে চোখ লাগালাম এবং নিঃসীম আতঙ্কে শিউরে উঠলাম। ঝর্ণার ধারার মতো যেন চাঁদের আলো ঢুকছে ঘরের মধ্যে। একটা চঞ্চল অস্পষ্ট দ্যুতিতে সারা ঘরময় সমুজ্জ্বল। সোজা আমার দিকে তাকিয়ে আছে একটা মুন্ডু। শুধু একটা মুন্ডু যেন শূন্যে ভাসছে, কেননা নিচের অংশটা আবৃত অন্ধকারে। মুখটি আমাদের নতুন বন্ধু থোডিয়াসের। এইরকম রক্তহীন মুখবর্ণ, মাথা ঘিরে লালচে ঝাউয়ের মতন খাড়া খাড়া চুল, কেশহীন শীর্ষদেশ পর্বত চূড়ের আকারে সমুন্নত। একটা বিকট হাসি যেন কায়েমি হয়ে সেটে বসেছে আড়ষ্ট মুখের উপর। হাসি তো নয়, যেন একটা স্থির অস্বাভাবিক দাঁতখিচুনি। চাঁদের আলোয় মায়াময় ঘরের পরিবেশে সেই হাসি যে কোনো অপার্থিব কুটির চাইতেও ভয়াবহ স্নায়ু কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। থোডিয়াসের মুখের সঙ্গে এই মুখের সাদৃশ্য এত বেশি যে ঘাড় ফিরিয়ে দেখে নিলাম সত্যি সে আমাদের সঙ্গে আছে কিনা। তারপরেই মনে পড়ল থোডিয়াস বলেছিল বার্থোলোমিউ আর সে আসলে যমজ ভাই। হোমসকে বললাম, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! কি করা যায় এখন বলো তো? দরজা ভাঙতে হবে। বলেই লাফ দিয়ে গিয়ে পড়ল দরজার গায়ে। দেহের পুরো ওজন দিয়ে ধাক্কার পর ধাক্কা মেরে চলল, যাতে তালা ভেঙে যায়। কিন্তু ভেঙে গেল না। মচমচ শব্দ হলো বটে, দরজা অটুটি রইল। শেষকালে আমিও ঠেলা মারতে লাগলাম ওর সঙ্গে। দুজনের মিলিত ধাক্কায় কাজ হলো। আচমকা মচাত শব্দের সঙ্গে ঠিকরে গেল তালা, আর খিলখিল হুড়মুড় করে ভেঙে পড়লাম বার্থোলোমিউর চেম্বারে। ঘর তো নয়, যেন একটা কেমিক্যাল ল্যাবরেটরি, সেইভাবে সাজানো। দরজার ঠিক উল্টো দিকের দেওয়ালে তাকে কাঁচের চিবি দেওয়া 2 সারি বোতল, মাঝের টেবিলে ছড়ানো বুনসেন বার্না, টেস্ট টিউব আর বকযন্ত্র। এক কোণে বেতের ঝুড়িতে অ্যাসিডের পেট মোটা কার্বয়। একটা কার্বয় ভেঙে গেছে নিশ্চয়ই, অ্যাসিড পড়ছে চুইয়ে চুইয়ে। কালচে রঙের তরল পদার্থ গড়াচ্ছে মেজোয়। বাতাসে উকর আলকাত্রার ভারী গন্ধ। ভাঙা কাঠের বাতা আর চুনাবালি রাবিশের উপর দাঁড় করানো একটা কাঠের মই। মইয়ের মাথায় সিলিংয়ে একটা ফুটো, মানুষগুলো যাওয়ার মতো। মইয়ের গোড়ায় তাকার করা বেশ খানিকটা দড়ি। টেবিলের পাশের কাঠের চেয়ারে বসে বাড়ির মালিক, বিধ্বস্ত অবস্থা, মাথা ঝুলে রয়েছে বাঁকাদের উপর। বীভৎস দুর্বোধ্য হাসি, প্রকট ঠোঁট আর দাঁত। দেহ ঠান্ডা, আড়ষ্ট প্রাণবায়ু শূন্যে মিলেছে বেশ কয়েক ঘন্টা আগে। শুধু মুখের ভাবই নয়, সমস্ত অঙ্গপ্রত্যঙ্গই সাংঘাতিকভাবে তেউড়ে বেঁকে ফ্যান্টাস্টিক চেহারা নিয়েছে। হাতের কাছে টেবিলের উপর পড়েছে একটা অদ্ভুত যন্ত্র। বাদামি রঙের সরু একটা লাঠি, লাঠির মাথায় মোটা সুতো দিয়ে কষে বাঁধা একটা পাথর, অনেকটা হাতুড়ির মতো। পাশে খাতার পাতা থেকে ছেঁড়া একটা কাগজ,
তাতে টানা হাতে জড়ানো অক্ষরে লেখা কয়েকটা শব্দ দেখলো হোমস, তারপর তুলে দিল আমার হাতে। তাৎপর্যপূর্ণভাবে ভুরু তুলে বলল, দেখো। আমি দেখলাম, লণ্ঠনের আলোয় সে লেখা পড়লাম এবং শিউরে উঠলাম। লেখাটা এই, 4-এর সংকেত। হে ভগবান, মানে কি এসবে? বললাম বিমূঢ় কণ্ঠে। মানে একটা হত্যা। যা ভেবেছিলাম। এই দেখো। কানের ঠিক উপরে চামড়ায় বেঁধা লম্বা কালো কাটার মতো একটা বস্তুর দিকে আঙুল তুলে দেখায় ও। কাটা বলে মনে হচ্ছে, বললাম আমি। কাটাই তো, টেনে নিয়ে দেখো। তবে সাবধান, বিষ মাখানো আছে। তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে টেনে তুললাম কাটাটা। সহজেই বেরিয়ে এলো চামড়া থেকে। দাগ বলতে সেরকম কিছু রইল না, শুধু একটা লাল বিন্দু ছাড়া, যেখানে চামড়া ফুটো হয়েছিল সেখানে। বললাম, ই তো দেখছি বড় গোলমেলে হেয়ালি, পরিষ্কার তো হচ্ছেই না, উল্টো আরো গুলিয়ে যাচ্ছে। ঠিক তার উল্টোটাই ঘটছে আমার কাছে। প্রতি মুহূর্তে হেয়ালি আরো পরিষ্কার হচ্ছে। দু একটা ব্যাপার এখনো হাতে আসেনি, এলেই সম্পূর্ণ হবে কেসটা। চেম্বারে ঢোকবার পর ভুলেই গেছিলাম থোডিয়াস সোল্টোর কথা। দরজার কাছে দাঁড়িয়ে হাউমাউ করে সে সমানে কাঁদছিল আর কাঁপছিল। সে হাতে হাত ঘষে ইনিয়ে বিনিয়ে আলাপ করে যাচ্ছিল নিজের মনে। মূর্তিমান আতঙ্ক বলে যদি কিছু থাকে, সেদিন তা প্রত্যক্ষ করলাম তার মধ্যে। আচমকা কেঁদে উঠল তীক্ষ্ণ ও বিকল কুদুল কণ্ঠে। গুপ্তধন নেই, গুপ্তধন নেই, লুট হয়ে গেছে গুপ্তধন। ছাদের ফুটো দিয়ে ধরে ধরে করে বাক্সটা নামিয়েছিলাম দুজনে। শেষবারের মতো আমি ওকে দেখেছি জ্যান্ত অবস্থায়। কাল রাতে যাওয়ার সময় ওই ঘরেই ওকে দেখে গেছি। সিঁড়ি দিয়ে নামতে শুনেছিলাম তালা দিচ্ছিল দরজায়। কটা বেজেছিল তখন? 10টা। আজ আর নেই, আজ আর সে নেই। পুলিশ আসবে, আমাকে সন্দেহ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমাকেই সন্দেহ করবে, কিন্তু আপনারা কি তাই করবেন? খুনি যদি করতাম তাহলে আপনাদেরকে ডেকে আনতাম। কি সর্বনাশ, আমি কি পাগল হয়ে যাব? হাত ঘুরিয়ে ছুঁড়ে নাচিয়ে ক্ষিপ্ত নৃত্য শুরু করে দিল থোডিয়াস। কাঁধে হাত রাখলো হোমস, বলল কোমল কণ্ঠে, ভয় কি মিস্টার সোল্টো? মিছে ঘাবড়াচ্ছেন। যা বলি তাই করুন। গাড়ি নিয়ে সোজা থানায় যান, পুলিশকে সব খুলে বলুন। ফিরে এসে এখানেই পাবেন আমাদের। আচ্ছন্ন অবস্থায় হুকুম প্রতিপালন করলো ক্ষুদে ব্যক্তি। হুচট খেতে খেতে নেমে গেল অন্ধকার সিঁড়ি বেয়ে। দু হাত ঘষে শার্লক হোমস বললে, হাতে 8 ঘন্টা সময় পাওয়া গেছে ওয়াটসন, সদ্ব্যবহার করা যাক। কেসটা আমি ধরে এনেছি, তবে আত্মবিশ্বাস জিনিসটা বেশি থাকা ভালো নয়। ভুল হতে পারে। ওপর ওপর জলের মতো সোজা কেস মনে হলেও কে জানে তলায় দারুণ ঘুরপেচ আছে কিনা। জলের মতো সোজা বলছো? আমি তো হতভম্ব। সোজাই তো। এক কোণে বসে থাকো, তোমার পায়ের ছাপ দিয়ে জট পাকিয়ে দিও না কেসটাকে। এবার নামা যাক কাজে। পয়লা হেয়ালি হলো এই, আততায়ীরা এসেছে কোন পথে, গেছেই বা কোন দিক দিয়ে। কাল রাত থেকে দরজা খোলা হয়নি, কিন্তু জানলার ছিটকিনি ভেতর দিকে, ফ্রেম শক্ত, পাশে কবজা নেই। খুলে দেখা যাক। নাগালের মধ্যে জলের পাইপ নেই, ছাদও নাগালের বাইরে। তা সত্ত্বেও একটা লোক জানলা দিয়ে ঢুকেছিল ঘরে। সামান্য বৃষ্টি হয়েছিল কাল রাতে। গোবরাটের কাদা, এই তো একটা পায়ের ছাপ। একটা গোল মতো কাদার দাগও দেখেছো এখানে। মেঝেতেও রয়েছে দাগটা, রয়েছে টেবিলের পাশেও। ওয়াটসন, নিজে দেখো। হাতে কলমে শিখতে যদি চাও তো নিজের চোখে দেখে যাও। কাদার চাকতির মতো গোলাকার দাগগুলোর দিকে চাইলাম। বললাম, এ তো পায়ের ছাপ নয়। আমার কাছে জিনিসের মূল্য তার চাইতেও অনেক বেশি। এ হলো কাঠের খোটার ছাপ। গোবরাটটা দেখো, একটা ভারী বুটের ছাপ দেখতে পাবে। চওড়া ধাতুর গোড়ালি লাগানো বুট জুতো। ঠিক তার পাশেই দেখতে হবে কাঠের খোটার দাগ। কাঠের পাওলা লোক। ঠিক ধরেছ। সঙ্গে যে ছিল সে কিন্তু শক্ত সমর্থ চটপটে। ডাক্তার, পারবে ওই দেয়াল বেয়ে উঠতে? খোলা জানালা দিয়ে তাকালাম বাইরে। চাঁদের আলোয় এখনো ঝকঝক করছে বাড়ির কোণা। জমি থেকে 60 ফুট দূরে দাঁড়িয়ে আমি। ইটের দেওয়াল এত মসৃণ যে পায়ের আঙুল রাখবার জায়গা পর্যন্ত নেই। অসম্ভব, একেবারে অসম্ভব।
বললাম আমি। স্যাঙাত না থাকলে অসম্ভব বই কি, কিন্তু যদি তোমার একজন দোস্ত থাকে ওপরে এই ঘরে, ওই যে দড়িটা টাকার করা হয়েছে সিঁড়ির গোড়ায়, ওই দড়ির একটা দিক দেওয়ালের এই বিরাট হুকটার সঙ্গে বেঁধে যদি অন্য দিকটা ঝুলিয়ে দেয় নিচে, তাহলে কিন্তু তোমার একটা ঠ্যাং যদি কাঠেরও হয়, আর যদি দিব্যি তাগড়াই মজবুত স্বাস্থ্য তোমার থাকে, দড়ি বেয়ে উঠে আসে এমন কিছু কঠিন হবে না তোমার পক্ষে। কাজ শেষ করে অবশ্য বেরিয়ে যাবে যে পথে এসেছো সেই পথেই। তোমার স্যাঙা তো দড়ি টেনে তুলে হুক থেকে খুলে ছুঁড়ে ফেলে দেবে মইয়ের গোড়ায়, জানলা টেনে বন্ধ করে ভেতর থেকে দেবে ছিটকানি, এবং যে পথে এসেছিল ঘরে সেই পথেই যাবে বেরিয়ে। ছোট্ট হলেও আরেকটা পয়েন্ট কিন্তু খেয়াল রেখো, কাঠের ঠ্যাংওয়ালা বন্ধুটির দড়ি বেয়ে দিব্যি উঠে এলে কি হবে? পেশায় সে খালাসি নয়, হাত তেমন কড়া পড়া নয়। লেন্সের মধ্যে দিয়ে দড়ির শেষ দিকে যা থেকে বোঝা যায় যে বেচারি হাত ফসকে সরসর করে নেমে গিয়েছিল নিচে, তাতেই ছাল চামড়া উঠে গিয়েছিল তালু থেকে। সবই তো বুঝলাম, কিন্তু ধারা তো আরো জটিল হয়ে গেল। রহস্যজনক এই স্যাঙাতটি ঘরের মধ্যে এলো কি করে? হ্যাঁ হ্যাঁ, স্যাঙাত। অনেক রহস্যই ঘিরে আছে তাকে, আছে অনেক ইন্টারেস্টিং পয়েন্ট। কেসটা একেবারেই মামুলি নয়, কেসটা একেবারেই মামুলি হয়ে যেত সে না থাকলে। আমার কি মনে হয় জানো, এক ঠেঙে আততায়ী স্যাঙাতটি এদেশে অপরাধের একটা নতুন ধারা প্রবর্তন করে গেল। এদেশে নতুন হলেও ভারতবর্ষে এই জাতীয় অপরাধ আকছার ঘটছে। যতদূর মনে পড়ে সেনেগাম্বিয়ায় ঠিক এই জাতীয় একটা ঘটনা ঘটেছিল। আমি একগুঁয়ে সুরে ফের বললাম, কি করে সে ভেতরে এলো আগে বলো? দরজা বন্ধ ভিতর থেকে, দেওয়াল বেয়ে জানলা ওঠা অসম্ভব, তবে কি চিমনির মধ্যে দিয়ে? সম্ভব নয়, ঝাঁঝরি অত্যন্ত সরু, তোমার আগেই তা ভাবা হয়ে গেছে। তাহলে? আমি ছাড়বার পত্র নই। মাথা নাড়তে হোমস বললে, তবুও আমার নীতিসূত্র প্রয়োগ করতে চাও না? কতবার আর বলবো তোমাকে যে অসম্ভবটা খারিজ করার পর যা পড়ে থাকবে, যত উদ্ভটিতা হোক না, সার সত্য সেটাই। আমরা জেনেছি জানলা দিয়ে সে আসেনি, দরজা দিয়েও সে আসেনি, চিমনি দিয়েও নামেনি, ঘরের মধ্যেও লুকিয়ে বসে থাকা সম্ভব নয়, কেননা ঘাপটি মারার মতো তেমন জায়গাও নেই। তাহলে সে এলো কোত্থেকে? ছাদের ফুটো দিয়ে। বললাম সবই সময়। ছাদের ফুটো দিয়ে। ওই পথেই তাকে নামতে হয়েছে নিচে, আর কোনো রাস্তা নেই ঘরে ঢোকবার। লম্ফটা ধরো, উঠে গিয়ে গবেষণা চালিয়ে আসি ছাদের ঘরে, যে ঘরে পাওয়া গেছে গুপ্তধনের বাক্স। মই বেয়ে উঠে গেল হোমস। দু হাতে দুটো বর্গা ধরে ঝুলতে ঝুলতে শরীর তুলে নিল চিলেকোঠায়। তারপর উপর হয়ে শুয়ে হাত বাড়িয়ে লম্ফনা নিল আমার হাত থেকে। মই বেয়ে আমি উঠে গেলাম চিলেকোঠার একই পন্থায়। ছোট কুঠুরিটা আকারে সত্যি খুবই ছোট, লম্বায় 10 ফুট, চওড়ায় 6 ফুট। মেজ বলতে সারি সারি বর্গার তলায় কাঠের বাতা চুনাবালির পলেস্তরা। ঘরের মধ্যে তাই হাঁটতে গেলে এক বর্গা থেকে আরেক বর্গায় পা দিয়ে হাঁটতে হয়। আসবাবপত্র বলতে একদমই নেই। মেজ ভর্তি বহু বছর সঞ্চিত পুরো ধুলো। ছাদটা চুরোর মতো এক জায়গায় গিয়ে মিশেছে, নিঃসন্দেহে বাড়ির আসল ছাদের ভেতর দিকে। ঢালু দেওয়ালে হাত বুলিয়ে শার্লক হোমস বললে, এই দেখো ঠেলা দরজা, ছাদে যাওয়ার পথ। এই দেখো ঠেলা মারতেই ফাঁকা হয়ে গেল, ছাদ দেখা যাচ্ছে। আস্তে আস্তে ঢালু হয়ে গেছে। 1 নম্বর আততায়ীর আবির্ভাব ঘটেছিল এই পথেই। এবার দেখা যাক তার ব্যক্তি সত্তার কিছু চিহ্ন পাওয়া যায় কিনা। লম্ফ নামিয়ে মেজের কাছে আনলো হোমস। সঙ্গে সঙ্গে যেন চমকে উঠল। এরকম চকিত মুখচ্ছবি আজ রাতে আরও একবার দেখেছি। দৃষ্টি অনুসরণ করতে গিয়ে রক্ত হিম হয়ে গেল আমার। বুঝলাম বেশ ঠান্ডা হয়ে আসছে গা হাত পা। মেজে ভর্তি কেবল পায়ের ছাপ, অগন্তি পদচ্যূর্ণ, সুস্পষ্ট। ধ্যাবড়া মোটেই নয়, আঙুল থেকে গোড়ালি পর্যন্ত পরিষ্কার, কিন্তু সেসব পূর্ণবয়স্ক পুরুষের নয়, সাইজে তার অর্ধেক। বললাম ফিসফিস করে, হোমস, এই যে দেখছি বাচ্চা ছেলের কাণ্ড। বেসামাল হয়ে পড়েছিলাম একটু। অস্বাভাবিক কিছুই নেই এখানে। স্মৃতি বিদ্রোহ না করলে এ ব্যাপারে তোমাকে আগেই বলতে পারতাম। আর কিছুই দেখতে পাচ্ছি না। চলো নিচে যাই। নিচের ঘরে আসবার পরে জিজ্ঞেস করলাম, পায়ের চিহ্ন সম্বন্ধে তোমার তত্ত্বটা বেশ বলো শুনি। অসহিষ্ণু কণ্ঠে জবাব দিল হোমস, ভায়া ওয়াটসন, নিজে বিশ্লেষণ করো। আমার পদ্ধতি তুমি জানো, প্রয়োগ করে দেখো কি পাও, তাতে শিখতে পারবে। আসল ঘটনা কিছু জানা যাবে বলে তো মনে হয় না। অন্তত আমার মাথায় তো কিছু আসছে না। এক্ষুনি এসে যাবে। দরকারি আর কিছু এখানে পাওয়া যাবে বলে মনে হয় না, তবুও দেখা যাক। পকেট থেকে ফিতে আর লেন্স বার করে হামাগুড়ি দিয়ে ঘরময় চরকি বাগ দিতে শুরু করলো বন্ধুপর। লম্বা নাকড়া রইল কাঠের তক্তাগুলোর কয়েক ইঞ্চি দূরে। পাখির চোখের মতো কোটরাগত পুঁতি
সদৃশ্য চোখে দু চোখ যেন জ্বলতে লাগলো ভেতরের উত্তেজনায়। ফিতে দিয়ে কখনো মেপে, কখনো এক মাপের সঙ্গে আরেক মাপ মিলিয়ে নিয়ে, কখনো চুল চেরা চোখ লেন্সের মধ্যে দিয়ে ধুলোবালি কাঠ পেরেক পরীক্ষা করে হন্য হয়ে ঘুরতে লাগলো ঘরের সর্বত্র। দ্রুত সঞ্চারী ব্লাড হাউন্ড যেমন নিঃশব্দে কিন্তু ক্ষিপ্ত বেগে ছোট গন্ধের পেছনে শার্লক হোমস তেমনি ঝড়ের মতো পরীক্ষা করছে, অদৃশ্য সূত্রকে দৃশ্যমান করতে চাইছে। নিজের কাছে নাক নামিয়ে দেখে শুনে তাজ্জব হয়ে গেলাম। এ মানুষ যদি অপরাধী হতো, আত্মিক নয় বুদ্ধিবৃত্তি আর উদ্যম অপরাধী অন্বেষণে না লাগিয়ে অপরাধ অনুষ্ঠানে বিনিয়োগ করত, তাহলে ওর মতো ভয়ঙ্কর ক্রিমিনাল এদেশে আর দুটি থাকতো না। শিকারী কুকুরের মতো ওকে সুখে সুখে ঘর দেখতে দেখতে নিজের মনেই বকর বকর করে চলল হোমস। আচমকা গলা ছেড়ে চেঁচিয়ে উঠল বিপুল আনন্দে। কপাল ভালো আমাদের, খুব একটা অসুবিধা আর হবে না। নাম্বার 1-এর কপাল খারাপ, ক্রিওসোট মারিয়ে ফেলেছে, কার্বনে চিড় খেয়েছে, ক্রিওসোট মেঝেতে পড়েছে, নাম্বার 1 বেচারা তাতে পা দিয়ে ফেলেছে। দেখে যাও ভায়া, নিজের চোখেই দেখে যাও ছোট পায়ের পরিষ্কার ছাপখানা। হ্যাঁ হ্যাঁ, এইখানে উৎকট গন্ধওয়ালা ও ক্রিওসেটের ঠিক পাশটিতে। কিন্তু তাতে কি হলো? কি আবার হবে, নাম্বার 1 মুঠো এসে গেল। পৃথিবীর আরেক প্রান্ত পর্যন্ত এই গন্ধ শুকে যাওয়ার ক্ষমতা রাখে এমন একটা কুকুরকে আমি চিনি। শিকারী কুত্তার দল যদি হেরিং মাছের গন্ধ শুকে কোথাও একটা জেলা পেরিয়ে যায়, বিশেষভাবে সেখানে হাউন্ড উৎকৃষ্ট গন্ধ হেঁকে যাবে কতদূর? ত্রৈরাসিক অঙ্কের মতো দাঁড়াচ্ছে ব্যাপারটা। উত্তরটা হবে, আরে সর্বনাশ, দণ্ডমুণ্ডের কর্তারা দেখছি এসে গেছে। ওরা আসার আগে একটা কাজ করো, বেচারার হাত আর পায়ে তোমার হাত রাখো। কি বুঝলে? কাঠের মতো শক্ত হয়ে গেছে মাসাল। ঠিক তাই, রাইগর মর্টিসেও হাত পা এত শক্ত হয় না এখন যা হয়েছে। মুখের বিকট খিচুনি, ঠোঁট আর দাঁতের কপট হাসির সঙ্গে হাত পায়ের অদ্ভুত শক্ত অবস্থাটা মিলিয়ে দেখো এখন কিছু পাওয়া যায় কিনা। কি মনে হচ্ছে? মৃত্যু হয়েছে এমন একটা অ্যালকালয়েড দরুন যা সংগ্রহ করা হয়েছে গাছপালা বা লতাপাতা থেকে। শক্তিশালী বিষেরা অনেকটা স্ট্রিকনিনের মতোই রক্তেই মিশতেই ধনুষ্টাঙ্কারের বিক্ষেপ দেখা গিয়েছে। ঘরের পেশি টান টান অবস্থা দেখা মাত্র কিন্তু ঠিক এই কথাই আমি ভেবেছিলাম। তাই ঘরে ঢুকে আগে খুঁজেছিলাম রক্তের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার অস্ত্রটা। তুমিও দেখেছো জিনিসটা, সামান্য একটা কাটা আলগোছে ফুটিয়ে দেওয়া হয়েছে মাথার চামড়ায়। এবার লক্ষ্য করো, যেখানে কাটাটা ফুটেছে সে জায়গাটা ফেরানো হয়েছে সিলিং এর দিকে। চেয়ারে সিধে হয়ে বসে থাকা অবস্থাতেই তা হয়েছে। এবার পরীক্ষা করো কাটাটা। অনুচ্ছুকভাবে কাঁটাটা নিয়ে ধরলাম লম্ফর সামনে। লম্বা, কালো এবং বেশ সুচালো কাঁটা। মুখের কাছে আঠা আঠার মতো কি যেন চকচক করছে, শুকিয়ে শক্ত হয়ে গেছে। ভোঁতা দিকটা ছুরি দিয়ে চেঁচে গোল করে রাখা হয়েছে। হোমস জিজ্ঞেস করলো, ইংল্যান্ডের কাটা কি? না না, মোটেই না। তাহলে দেখো, মাল মশলা যা পাওয়া গেল তা থেকে একটা ন্যায্য সিদ্ধান্তে আসা যাবে। নিয়মিত কাহিনী অবশ্যই এসে গেছে। স্বেচ্ছাসেবক বাহিনীর পশ্চাৎ অনুসরণ করাই এখন কর্তব্য। গুরুভার পদশব্দ একটু একটু করে ঘরে এগিয়ে আসছিল কাছে। শব্দ বেড়ে গেল করিডোরে আসার পর। তারপরেই হোমসের মুখের কথা পুরোনোর আগে দুমদাম শব্দে ফারিক্কি চালে ঘরে ঢুকলো রীতিমতো মোটাসোটা একটি লোক। পরনে তার ধূসর বর্ণের স্যুট, কোঁতকা চেহারা, অতিরিক্ত লাল রক্তশাসা মুখাবয়ব, চোখের নিচে ছোট থলির মতো ডুমো ডুমো মাংস ঝুলছে, এবং এই ফুলের মধ্যে দিয়ে ভারী অদ্ভুত এক জোড়া অতি ক্ষুদে কিন্তু চিকমিকে চোখ তীক্ষ্ণ দৃষ্টি মিলে রয়েছে সামনে। পেছন পেছন এলো ইউনিফর্মধারী একজন ইন্সপেক্টর, এবং থেডিয়াস সল্টোর চোখ মুখ দেখে বোঝা গেল বুকের মধ্যে তখনও চেকির পার পড়ছে সমানে। উৎকা লোকটা ঘরের ভেতরে ঢুকেই খসখসে ভোতা গলায় বলল, বাহ, কারবার তো গরম দেখছি। চমৎকার চমৎকার। কিন্তু এরা কারা? বাড়ি বোঝাই এত খরগোশের গর্ত কেন? প্রশস্ত কণ্ঠে হোমস বলল, আমাকে তো আপনার চেনা উচিত মিস্টার অ্যাথলনি জোন্স। আরে শার্লক হোমস যে, তাত্ত্বিক মিস্টার শার্লক হোমস। আপনাকে বেশ মনে আছে। 20 পকেট জুয়েল কেসে কার্যকরণ আর সিদ্ধান্ত নিয়ে আপনার সার্গব লেকচার কি আর বলবার? তদন্তের ঠিক পথই আপনি ধরিয়ে দিয়েছিলেন মানছি, তবে জানেন কি, সেবার সে কপালের জোরেই তা পেরেছিলেন। খুব একটা যুক্তি পরামর্শ দেখাতে কিন্তু পারেননি। দেখাবার সুযোগও অবশ্য ছিল না, খুবই সোজা যুক্তির কেস। আরে রাখুন, পারেননি সেটা লজ্জা কিসের স্বীকার করতে? এখন যাকগে,
এখনকার কেস তো দেখছি বেশ ভালোই। কি যাচ্ছে তাই কাণ্ড রে বাবা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তত্ত্ব কথা শোনবার সুযোগ একদমই নেই, নেড়া ঘটনা, চোখে আঙ্গুল দিয়ে দেখবার মতন ব্যাপার। কপাল ভালো অন্য কোর্স নিয়ে নরওয়ে হাজির ছিলাম, খবর যখন পৌঁছলো আমিও তখন ফাঁড়িতে। লোকটা কিসে মরল বলে মনে হয়? এই কেসে তথ্যকথা শোনাবার সুযোগ কোথায়? তা ঠিক, তা ঠিক, তবে মাঝে মাঝে তত্ত্ব আউড়ে আলট পোকা কাজ হাসিল করে ফেলেন তো। কি সর্বনাশ, দরজা ভেতর থেকে বন্ধ ছিল দেখছি। 5 লাখ পাউন্ডের মণিমুক্ত উধাও। জানলা খোলা ছিল না বন্ধ? বন্ধ ছিল, কিন্তু গোবরাটে পায়ের ছাপ আছে। বটে বটে, জানলা যদি বন্ধই থাকে তাহলে সে পায়ের ছাপের সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। কমন সেন্স মশাই, সাধারণ বুদ্ধি। লোকটা হয়তো এমনিতেই মারা গেছে, তর্কা হয়েছিল নিশ্চয়ই। রত্ন বাস্কটা অবশ্য উধাও হয়েছে। হ্যাঁ, মাথায় এসেছে এরকম একটা তত্ত্ব। এরকম বুদ্ধি মাঝে মাঝে এসে যায় মাথায়। সার্জেন্ট বাইরে যান, মিস্টার সেল্টো আপনিও যান বাইরে, আপনার বন্ধুর ভেতরেই থাকবেন। হোমস, কি মেনে হয় বলুন তো? সোল্টো নিজেই স্বীকার করেছে কাল রাত্রে এখানে ও ওর ভাইয়ের সঙ্গে ছিল। তর্কায় মারা গেল ভাই, হীরের বাস্ক নিয়ে বেরিয়ে গেল সেল্টো। কি কি মনে হয়? তারপর মরাটা দিব্যি উঠে দাঁড়িয়ে ভেতর থেকে দরজায় তালা চাবি দিয়ে এসে ফের বসে পড়লো চেয়ারে। কেমন? গলতি রয়েছে দেখছি। তাহলে আবার কমন সেন্স খাটানো যাক। ভাইয়ের সঙ্গে এই ঘরেই ছিল থেডিয়াস সোল্টো। একটা ঝগড়াও হয়েছিল, এই পর্যন্ত খবর। কিন্তু আমরা জেনেছি ভাইটি যেই মারা গেছে এবং হীরের বাস্ক উধাও হয়েছে, তাও আমরা জেনে বসে আছি। থেডিয়াস বিদায় হবার পর থেকে তার ভাইকে আর কেউ দেখেনি, বিছানাটাও শোয়নি ভাইটি। থেডিয়াস সেল্টো অত্যন্ত উদ্ভ্রান্ত অবস্থায় রয়েছে, বেসামাল। চেহারাটাও আর মোটেই আহামরি নয়। বুঝেছেন নিশ্চয়ই জালে ফেলেছি থেডিয়াসকে, এবার গুটিয়ে আনবো জালের মুখ। অনেক ঘটনাই এখনো আপনার অজানা। এই যে কাঠের টুকরোটা দেখছেন, সামান্য একটা কাটা, এটা কিন্তু লোকটার কানের ওপরে মাথার চামড়ায় গাঁথা ছিল। এখনো দাগ দেখতে পারেন। আমার বিশ্বাস কাটাটায় বিষ মাখানো আছে। টেবিলে কাগজটা ছিল, দেখতেই পাচ্ছেন কি লেখা রয়েছে কাগজে। তার পাশেই বাঁধা হাতুড়ির মতো অদ্ভুত এই জিনিসটা। এখন বলুন, আপনার তত্ত্বে ওইসব খাওয়াবেন কি করে? বেশ ভালোভাবেই খাপ খেয়ে যায়। বাড়ি বোঝাই তো দেখছি কেবল ইন্ডিয়ান কিউরিওসিটি। ভারত থেকে এরকম আমদানি হরেক রকম দুষ্প্রাপ্য জিনিস থেডিয়াস সেল্টো কটা জোগাড় করেছে। এর মধ্যে থেকে আর যদি তাতে বিষ মাখানোই থাকে, তাহলে বুঝতে হবে মতলবটা ছিল খুন করার। কার্ডটা সেফ ভাওতা, পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা আর কি। সমস্যা একটাই, ঘর থেকে বেরোলো কি করে সেল্টো? পেয়েছি, ছাদে একটা ফুটো করা হয়েছে দেখছি। গতরের তুলনায় রীতিমতো ক্ষিপ্র বেগে দৌড়ে গিয়ে তত্তর করে মই বেয়ে উপরে উঠে গেল কোতকা গোয়েন্দা। গুটিসুটি মেরে ঢুকে পড়ল সংকীর্ণ চিলেকোঠায়। পর মুহূর্তে শুনলাম উল্লসিত কণ্ঠ, ঠেলা দরজা আবিষ্কার করে ফেলেছি। কাজ ঝাঁকিয়ে হোমস বললে, মাঝে মাঝে বুদ্ধি খেলে যার মাথায়, আবিষ্কার তো সে করবেই। মই বেয়ে নামতে নামতে বললে অ্যাথেনলি জোন্স, দেখলেন তো, তত্ত্বের চেয়ে ঘটনা অনেক ভালো। এ কেসে আমার ভাবনাই শেষ পর্যন্ত ঠিক হবে। ছাদে যাওয়ার ঠেলা দরজা রয়েছে চিলেকোঠায়, একটু খোলাও রয়েছে দরজাটা। আমি খুলেছি। তাই নাকি? আপনি খুলেছেন দরজাটা? তাহলে আপনিও দেখেছেন? মরুক গিয়ে, আবিষ্কার যেই করুক না কেন, খুনি কোন পথে পালিয়েছে সেটা তো জানা গেল। ইন্সপেক্টর। ইয়েস স্যার। মিস্টার সেল্টোকে পাঠিয়ে দাও ভেতরে। মিস্টার সেন্টো,
আমার কর্তব্য আপনাকে সাবধান করে দেওয়া। এখন থেকে যা বলবেন তা আপনার বিরুদ্ধে যেতে পারে। ভাইয়ের মৃত্যুর ব্যাপারে আপনাকে আমি গ্রেপ্তার করছি রানীর নামে। কি হলো বলিনি আপনাদের? দু হাত শূন্যে নিক্ষেপ করে একবার আমার আর একবার হোমসের মুখের দিকে তাকাতে তাকাতে বলল বেচারা সল্টো। হোমস বললে, কিছু ভাববেন না, আমি আপনাকে খালাস করব। আরে আরে করেন কি মিস্টার তত্ত্ববাদী? আপনি তো আকাশের চাঁদ হাতে পাইয়ে দেওয়ার কথা দিচ্ছেন। ভুল করছেন মিস্টার তত্ত্ববাদী, ভুল করছেন। শেষকালে হালে পানি পাবেন না। মিস্টার জোন্স, আমি শুধু ওকে খালাসি করব না, কাল রাতে এই ঘরে যে দুজন লোক হাজির ছিল তাদের একজনের নাম আর চেহারার বিবরণও আপনাকে উপহার দেব। আমার দৃঢ় বিশ্বাস তার নাম জোনাথন স্মল। লেখাপড়া বেশি শেখেনি, ছোটখাটো চেহারা, কিন্তু খুব চটপটে। ডান পাটা নেই, পায়ের জায়গায় লাগানো আছে একটা কাঠের খোঁটা, ভেতর দিকটা ক্ষয়ে গেছে। বাঁ পায়ের ভারী বুটের সামনের দিকটা চৌকোনো থ্যাবড়া, গোড়ালিতে লাগানো আছে একটা লোহার বের। বয়স মাঝামাঝি, রোদে ঝলসানো চেহারা, দাগি আসামি। এতেই আপনার কাজ হবে। নিন আরেকটা ফাও। লোকটার হাতের তালুতে বেশ কিছু চামড়া দেখবেন নেই। অন্য লোকটা আর অন্য লোকটা? একটু অদ্ভুত টাইপের। অবশ্য আশা রাখছি শিগগিরই আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবো দুজনকে। পারছেন? এসো, কথা আছে। সিঁড়ির মাথায় আমাকে নিয়ে এলো হোমস। বলল, হঠাৎ এই ঘটনার ফলে যে জন্য আশা তা কিন্তু শিখেই উঠল। বললাম, আমিও তাই ভাবছি। এই অভিশপ্ত বাড়িতে মিস মডার্নের আর থাকা উচিত নয়। মোটেই নয়। তুমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। উনি থাকেন লোয়ার ক্যাম্বারওয়েলে, মিসেস সিসিল ফরেস্টারের সঙ্গে। খুব বেশি দূর নয় এখান থেকে। গাড়ি নিয়ে ফিরে এসো, অপেক্ষায় থাকবো। নাকি ক্লান্ত বোধ করছো? একদম না। ফ্যান্টাস্টিক এই কারবারের শেষ পর্যন্ত না জেনে জিরাতে পারবো বলে মনে হয় না। অনেক ধকল গেছে এই জীবনে, কিন্তু আজ রাতে পরপর যেসব অদ্ভুত চমকের মধ্যে দিয়ে গেলাম তাতে আমার ধাঁধ ছেড়ে গেছে। এতদূর যখন এসেছি, তোমার সঙ্গে থেকে শেষ না দেখে যাচ্ছি না। অনেক কাজ দেবে তুমি আমার সঙ্গে থাকলে। দুজনে মিলে আলাদা তদন্ত করে ফয়সলা করবো কেসটার। হাদা জোন্স করে মরু করতে আসে প্রসাদ। মিস মডস্টনকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর আমার ইচ্ছে তুমি ল্যাম্বেথে যাও। সেখানে জলের ধারে পাবে 3 নম্বর পিঞ্চিন লেন, ডান দিকে 3য় বাড়ি। শেরম্যান বলে একজন লোক থাকে সেখানে। মরা পাখির পেট থেকে নাড়ি বুড়ি বার করে খড়কুটো ঠেসে বিক্রি করে। জানলায় দেখবে একটা খরগোশকে ধরে আছে একটা বেজি। দরজায় ধাক্কা দিয়ে টেনে তুলবে বুড়ো শেরম্যানকে। আমার নাম করে বলবে টবিকে এক্ষুনি চাই। গাড়িতে চাপিয়ে টবিকে নিয়ে সোজা চলে আসবে এখানে। টবি মানে একটা কুকুর তো? হ্যাঁ, একটা অদ্ভুত দোআঁশলা কুকুর। গন্ধ শুকে শিকার ধরবার আশ্চর্য ক্ষমতা রাখে। আমি নিয়ে আসছি টবিকে। এখন বাজে 1টা। তেজি ঘোড়ার গাড়ি পেলে ফিরে আসবে 3টের আগেই। লন্ডনের পুরো গোয়েন্দা বাহিনীর বদলে শুধু টবির সাহায্য পেলেই আমি বর্তে যাব। আমি ততক্ষণ বার্নস্টোনের পেট থেকে কিছু খবর বার করা যায় কিনা দেখি। মিস টেডিয়াসের মুখে শুনেছি ভারতীয় চাকরটা থাকে পাশের চিলেকোঠায়। তাকেই টোকা দিয়ে দেখা যাক যদি কিছু জানা যায়। বাকি সময়টা গ্রেট জোনসের গোয়েন্দাগিরি দেখে আর চাষারে বিদ্রুপ হজম করে কাটিয়ে দেবো। এ ব্যাপারে কিন্তু অনেক সারগর্ভ মন্তব্য করে গেছেন কবি গ্যাটে। মিস্টার টেডিয়াস শোল্টোকে কি বাঁচাতে পারবে শার্লক হোমস? আর এই জোনাথন স্মলটাই বাকে? আর তার স্যাঙাত জানতে হলে চোখ রাখুন পরবর্তী সপ্তাহে গল্পের 3য় পর্বে।